তল্লাশি, সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের অ্যাডভেঞ্চার, দি অ্যাডভেঞ্চার অফ দ্য গ্রিক ইন্টারপ্রেটার। স্যার আর্থার কনান ডয়েলের জন্ম 22 মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে। 1876 থেকে 1881 মধ্যে ডাক্তারি পড়তে পড়তে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। আজকের কাহিনী প্রথম প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1893 সালে সেপ্টেম্বর মাসে। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 15 নভেম্বর 2020 সালে। শুরু হচ্ছে দি অ্যাডভেঞ্চার অফ দ্য গ্রিক ইন্টারপ্রেটার। নয় নয় করে শার্লক হোমসের সঙ্গে বেশ কয়েকটা বছর কাটিয়ে ফেললাম। এই কয়েক বছরে মনে হয়েছে যে ওর নিকট আত্মীয় বা বন্ধু বলতে একমাত্র আমিই রয়েছি, কারণ এতগুলো বছরে ওকে একবারও নিজের ব্যক্তি জীবন বা পরিবার পরিজন নিয়ে একটা কথাও বলতে শুনিনি। আমার ধারণা হয়েছিল হোমস সম্ভবত অনাথ, আর তার কোনো আত্মীয় আর বেঁচে নেই, এবং স্বাভাবিক কারণেই সে তাদের নিয়ে কোনো কথা বলতে চায় না। কিন্তু লোকটার নাম শার্লক হোমস। কারোর সাধ্য নেই তার চিন্তা বা কাজের গতি প্রকৃতি নির্ধারণ করার, আর ঠিক এইভাবেই তার ব্যক্তি জীবনের খোঁজ পেলাম আমি। এক সন্ধ্যায় চায়ের পেয়ালায় আমাদের আড্ডা জমে উঠেছে। গল্ফ থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞান হয়ে নানান মোড় ঘুরে আমাদের আলোচনার বিষয়ে বংশ পরম্পরায় এসে হাজির হলো। একজন মানুষ পরিবার সূত্রে কোনো বিশেষ ক্ষমতার অধিকারী হতে পারেন কি না, এই নিয়ে কথা বলতে বলতে আমি হোমসকে বললাম, আমার মনে হয় তোমার অবজারভেশন ও ডিডাকশনের বিশেষ ক্ষমতা তোমার নিজস্ব প্রতিভা এবং নিয়মিত ঘষামাজা করার ফল। হোমস আমার কথা শুনে একটু ভাবল, তারপর বলল, কিছুটা তো বটেই। আমার পূর্বপুরুষ ছিলেন জমিদার। ওই শ্রেণীর মানুষ যেভাবে জীবন কাটাতেন তারাও সেভাবেই জীবনযাপন করেছেন। তবে আমার মনে হয় আমার এই বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য আমার ধমনীতে বইছে ওয়াটসন, এবং খুব সম্ভবত আমি এইটা আমার ঠাকুমার থেকে পেয়েছি। উনি ছিলেন এক বিচক্ষণ মহিলা, বিখ্যাত ফরাসি শিল্পী ভার্নেটের নিজের বোন। সুতরাং শিল্পের প্রতি ভালোবাসা আমি উত্তরাধিকার সূত্রেই পেয়েছি। আর ওয়াটসন, আর্টের কোনো স্থির রাস্তা নেই, সে যে কোনো রকমের রূপ নিতে পারে। কিন্তু ব্যাপারটা যে হেরিডিটারি সে বিষয়ে নিশ্চিত হচ্ছ কি করে? কারণ আমার দাদা মাইক্রফটের মধ্যে এই ক্ষমতা আমার থেকেও বেশি মাত্রায় রয়েছে। এবার আমার অবাক হওয়ার পালা। হোমসের থেকেও ধারালো চিন্তা ভাবনা কারোর আছে এই পৃথিবীতে? আর যদি তাই হয় তাহলে তার কথা কেউ কখনো শোনেনি কেন? আমি গলা খাঁকড়ে বললাম, তুমি একটু বেশি বিনয়ী হয়ে পড়ছো না তো? ওয়াটসন, বিনয়কে গুণ হিসেবে আমল দেওয়ার মতো মানুষ আমি নই। স্রেফ যুক্তি নিয়ে যাদের কারবার, তারা বিনয় বা অনুরূপ বিষয় নিয়ে সময় নষ্ট করে না। মোটা দাগের সত্যিটা সকলের সামনে তুলে ধরে। তাদের কাছে নিজের ক্ষমতাকে খাটো চোখে দেখা মানে সত্যের খেলাপ করা, বুঝলে? তাই আমি যখন বলছি মাইক্রফট অবজারভেশনের ক্ষেত্রে আমার চেয়েও বেশি পোক্ত, তখন ধরে নাও সেটা খাঁটি সত্যি। তোমার থেকে মাইক্রফট কত বছরের বড়? 7 বছরের। কিন্তু তাহলে তার নাম কেউ কখনো শোনেনি কেন? শোনেনি কে বলল? মাইক্রফট নিজের পরিচিত বৃত্তে অত্যন্ত জনপ্রিয় এক মানুষ, ওয়াটসন। পরিচিত বৃত্ত? ঠিক বুঝলাম না। যেমন ধরো দ্য ডায়োজেনিস ক্লাব। ডায়োজেনিস ক্লাব? নামটা শোনোনি বোধ হয়। শোনো ওয়াটসন, ডায়োজেনিস ক্লাব এই লন্ডন শহরের এক বিচিত্র প্রতিষ্ঠান। বিচিত্রতম বললেও ভুল হবে না। আর সেখানকার বিচিত্রতম সদস্যদের মধ্যে অন্যতম হচ্ছেন আমার দাদা মাইক্রফট। সেখানে সে ঘড়ি ধরে রোজ বিকেল 4:45 থেকে রাত 8:20 অবধি কাটায়। এখন সন্ধ্যে 6টা, অর্থাৎ এখন বেরোলেও তার দেখা পাবো। চলো ডাক্তার, একটু ঘুরেই আসা যাক। দিব্যি হাওয়া দিচ্ছে, আবহাওয়া বেশ ভালো। এই সুযোগে তোমায় লন্ডনের 2 বিচিত্রতম অস্তিত্বের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া যাক। 5 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। আমার মনে একটা প্রশ্ন উঁকি ঝুঁকি মারছিল। রিজেন্ট সার্কাসের কাছে এসে দেখি হোমস তা দিব্যি ধরে ফেলেছে। আমায় প্রশ্ন করলো, ভাবছো এরকম বুদ্ধিমান এক মানুষ রহস্য সমাধানে নিজের বুদ্ধি খরচ করে না কেন, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছ। করে না কারণ এইসব কাজ ওর দ্বারা হবে না।
কিন্তু হোমস, তুমি যে বললে। আমি বলছি অবজারভেশন ও ডিডাকশনের নিরিখে ও আমার চেয়ে এগিয়ে রয়েছে। অপরাধের সমাধান আরাম কেদারায় এলিয়ে বসা থেকে শুরু করে আরাম কেদারাতেই খতম হলে মাইক্রফট এই দুনিয়ার সর্বকালের সেরা গোয়েন্দার স্বীকৃতি পেত। কিন্তু ও কুঁড়ের হদ্দ, না আছে কোনো আকাঙ্ক্ষা, না আছে উদ্যম। একজন যোগ্য ডিটেকটিভ কোনো এক সিদ্ধান্তে পৌঁছানোর আগে সেটাকে ভালোভাবে যাচাই করে নেয়, ক্রস এক্সামিন করে, রাইট? কিন্তু মাইক্রফট ওসবের মধ্যে নেই। ও নিজেকে ভুল বলে মেনে নেবে, পাছে ওকে পরিশ্রম করতে হয় নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। আমি বেশ কয়েকবার ওর কাছে কেস নিয়ে গিয়েছি। ও আমার মুখে সমস্ত কথা শুনে কিছু উপদেশ এবং ঘটনাক্রমের ব্যাখ্যা দেয়। বিশ্বাস করো ওয়াটসন, সেগুলো অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। কিন্তু ওই যে বললাম, মাইক্রফট তার বাইরে যাবে না। একটা কেসের সমাধান করার জন্য তার প্র্যাকটিক্যাল দিকগুলো খতিয়ে দেখতে হয়, না হলে জাজ এবং জিউরি গোড়াতেই তোমার কেসের দফারফা করে দেবে। কিন্তু মাইক্রফটের সেই কাজ করার ক্ষমতাই নেই। তাহলে এইটা তার পেশা নয়? একেবারেই নয়। এই অবজারভেশন ডিডাকশনের খেলা তার কাছে নিছকই একটা শখ, ওই নিজের মনকে অকুপাইড রাখার জন্য। ও হ্যাঁ, মাইক্রফটের আরেকটা গুণ হলো সংখ্যার ওপর তার কর্তৃত্ব। সংখ্যা নিয়ে যে কোনো জটিল বিষয় ওর কাছে নস্যি। কোনো এক সরকারি দপ্তরের অডিটের কাজে সে নিযুক্ত এবং দ্য পল মলে তার নিবাস। নিস্তরঙ্গ একঘেয়ে জীবনে অভ্যস্ত। রোজ সকালে হোয়াইট হলের সরকারি অফিসে যায় এবং সন্ধেবেলায় ফিরে আসে। এই রুটিনের কোনো নড়চড় নেই। একমাত্র ডায়োজেনিস ক্লাবেই তাকে দেখা যায়। এই ক্লাব তার ঘরের উল্টো দিকেই, সুতরাং বাইরে বেরোনোর কোনো প্রশ্নই নেই। জানো ওয়াটসন, লন্ডন শহরে এমন অনেকেই রয়েছেন, কেউ হয়তো অত্যন্ত লাজুক, কেউ হয়তো আবার মানুষের সান্নিধ্য থেকে দূরে থাকতে চায়। এরা এক কোণায় ছড়িয়ে বসে, পত্রপত্রিকায় ডুবে যেতে ভালোবাসে। এই শহরের সবচেয়ে সমাজবিমুখ মানুষ, যারা অন্য কোনো ক্লাবে যেতে নারাজ, তাদের জন্যই ডায়োজেনিস ক্লাব সার্ভিস দিয়ে যাচ্ছে। এখানে একজন সদস্য অন্য কোনো সদস্যের ব্যাপারে নাক গলাতে পারবেন না। পরস্পরের সাথে কথা বলা নিষিদ্ধ, কথা বলাটা অপরাধের শামিল। এই কাজটা কেউ 3 বার করলে সেই ব্যক্তিকে ক্লাব কমিটি বহিষ্কার পর্যন্ত করতে পারেন। তবে হ্যাঁ, সেখানে একটি বিশেষ ঘর রয়েছে, স্ট্রেঞ্জার্স রুম। সেইখানে কথা বলাই যায়। আমি বার কয়েক গিয়ে দেখেছি। ক্লাবটা নেহাত মন্দ নয়, বেশ মনোরম বলা চলে। কথা বলতে বলতে আমরা সেন্ট জেমস এন্ড থেকে পল মলের কাছে পৌঁছে গেছিলাম। কার্লটন হোটেল থেকে একটু দূরে একটা দরজার সামনে এসে দাঁড়ালো হোমস। আমার দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে কথা বলতে বারণ করে একটা লম্বা হল ঘরে ঢুকে পড়ল। আমি ওর পিছু পিছু ঢুকলাম। গ্লাস প্যানেলের মধ্যে দিয়ে চোখে পড়ল একটা মস্ত ঘর। তার সাজসজ্জা চোখ ধাঁধানো। ঘরে বেশ কিছু মানুষ খবরের কাগজ পড়ছেন। প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হয়েছে। তারা এক এক কোণে নিজেদের দুনিয়া গড়ে তুলেছেন। পল মলের উল্টো দিকে আমার একটা চেম্বারে বসিয়ে হোমস হঠাৎ কোথায় যেন বেরিয়ে গেল। মিনিট খানেক পর ফিরল সঙ্গে একজনকে নিয়ে। বুঝলাম ইনি হোমসের দাদা মাইক্রফট। শুধু বয়সে নয়, ভদ্রলোক দেখলাম আকারে আয়তনেও হোমসের চেয়ে বড়। মোটা ধড়ের ওপর বিশাল একটা মাথা, তবে চোখে মুখে বুদ্ধির তীক্ষ্ণ ছাপ স্পষ্ট। একদম শার্লকের মতোই। ঈষৎ ধূসর 2 চোখ যেন সব সময় আত্মসমীক্ষায় ব্যস্ত। এই দৃষ্টিও আমি আগে দেখেছি, বিশেষত আমার প্রিয় বন্ধু শার্লক হোমস যখন তার আশ্চর্য ক্ষমতার শীর্ষে থাকে। করমর্দনের জন্য আমার দিকে হাত বাড়িয়ে মাইক্রফট বললেন, ডক্টর ওয়াটসন, আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে। আপনি শার্লকের রহস্য সমাধানের কথা লেখা শুরু করার পর থেকেই ওর খ্যাতি ছড়িয়ে পড়েছে। আচ্ছা শার্লক, তোমার গত সপ্তাহে আসার কথা ছিল না ওই ম্যানর হাউস কেসটা নিয়ে? আমার মনে হয়েছিল ওইটার নিষ্পত্তি করা তোমার পক্ষে একটু মুশকিল হবে। না, খুব একটা মুশকিল হয়নি। আমি গত সপ্তাহেই সেই কেস সলভ করেছি। তা অপরাধী কে ছিল? অ্যাডামস। একদম ঠিক, অ্যাডামসই দোষী ছিল। জানলার পাশে 2টো চেয়ারে মাইক্রফট আর শার্লক বসল। মাইক্রফট আড়মোড়া ভেঙে বললেন,
আমি অবশ্য গোড়া থেকেই জানতাম কেউ যদি মানুষকে স্টাডি করতে চায়, তাদের স্টাডি করে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে চায়, তাহলে এইটাই আদর্শ জায়গা। ওই দেখো, ওই যে দুজন আসছে, ওদের দেখে কি মনে হয়? ওই বিলিয়ার্ড মেকা আর তার পাশের জন? হ্যাঁ, পাশের লোকটাকে দেখে কি মনে হয়? লোক দুটো আমাদের ঘরের জানলার উল্টো দিকের ফুটপাথে দাঁড়ানো। আমিও তাকিয়ে দেখলাম দুজনের দিকে। একজনের ওয়েস্ট কোটের পকেটে চকের দাগ দেখে বোঝা যায় যে লোকটা বিলিয়ার্ডসের সাথে যুক্ত। পাশের লোকটা ছোটখাটো চেহারা, গায়ের চামড়া রোদে পোড়া, তার মাথায় টুপি আর বগলের তলায় এক গোছা জিনিস। চেহারায় বাড়তি কোনো চিহ্ন নেই যার থেকে তার নাম না হোক ধাম বা কাজকর্ম সংক্রান্ত আন্দাজ করা যাবে। অবশ্য এইসব ব্যাপার হোমসের রাস্তায় কোনোদিনই বাধা সৃষ্টি করেনি, এবারেও করল না। সেদিকে তাকিয়ে সে স্বাভাবিক গলাতেই বলল, লোকটা সেনাবাহিনীতে ছিল। রাইট, সদ্য সেনাবাহিনীর কাছ থেকে ছাড়া পেয়েছে ইন্ডিয়ায় পোস্টেড ছিল এবং নন কমিশনড অফিসার, মনে হচ্ছে রয়্যাল আর্টিলারিতে ছিল, এবং বিপত্নিক। কিন্তু তার একজন সন্তান আছে। হ্যাঁ, একজন নয় হে শার্লক, একাধিক। আমি এই পর্যবেক্ষণে দৈরথের সাথে ঠিক তাল মিলিয়ে চলতে পারছিলাম না। দুজনকে নিরস্ত করার জন্য আমি একটু হেসে বললাম, ও কাম অন জেন্টলম্যান, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? ওয়াটসন, বিশ্বাস করো, এতে বাড়াবাড়ির কিছুই নেই। লোকটার হাব ভাব আর রোদে পোড়া মুখ দেখেই বোঝা যাচ্ছে একসময় সেনাবাহিনীতে ছিল। কর্মসূত্রে বেশ কিছুদিন ভারতে কাটিয়েছে, সম্প্রতি দেশে ফিরেছে। কিন্তু ওর ব্যক্তিত্ব দেখে মনে হচ্ছে ও সম্ভবত প্রাইভেটের পদে ছিল। এবার মাইক্রফট শুরু করলেন নিজের বিশ্লেষণ। ও যে হালে সেনাবাহিনীর কাজ ছেড়েছে সেটা ওর জুতো দেখেই বোঝা যায়। এই ধরনের বুট জুতোকে অ্যামিউনিশন বুটস বলা হয়। আর ওর টুপির ধাঁচ থেকেই ওর রেজিমেন্টের কথা জানা যায়। দেখো, মন দিয়ে অবজার্ভ করো। ঘোড়সওয়ার বাহিনীর সদস্যদের মধ্যে আলাদা একটা মেজাজ থাকে। টুপিটা একপাশে তেরছা করে পড়েছে, আর সেই দিকের ভুরু ও তার আশপাশের চামড়ার আসল রংটা দেখা যাচ্ছে। স্যাপার হওয়ার মতো ওজন তার নয়, অর্থাৎ সে আর্টিলারি দলের সদস্য ছিল। লোকটার মুখ চোখ দেখো, বসে গিয়েছে, দুঃখের ছাপ স্পষ্ট। খুব কাছের কাউকে হারিয়েছে নিশ্চয়ই। জিনিসপত্র যখন নিজেই কিনছে তখন ধরে নিতেই পারি সেই কাছের মানুষটি ভদ্রলোকের স্ত্রী। হাতের দিকে তাকিয়ে দেখো, একটা খেলনা ঝুনঝুনি, অর্থাৎ তার সন্তান খুবই ছোট। হয়তো তাকে জন্ম দিতে গিয়েই এনার স্ত্রী মারা যান। হাতে একটা রংচঙে ছবিতে ঠাসা বইও রয়েছে, তবে তার পাঠক বা পাঠিকার ঝুনঝুনি নিয়ে খেলার বয়স নেই, অর্থাৎ তার আরেকটি সন্তান রয়েছে। এইবার বুঝলাম হোমস কেন বলেছিল যে তার দাদার পর্যবেক্ষণ ক্ষমতা তার চেয়েও বেশি শক্তিশালী ও প্রখর। আমার দিকে এক ঝলক তাকিয়ে হাসল হোমস। মাইক্রফট একটা সুদৃশ্য ছোট বাক্স থেকে এক চিমটে নস্যি নিলেন। তারপর একটা টকটকে লাল সিল্কের রুমাল দিয়ে নস্যির দানাগুলো কোট থেকে ঝেড়ে বললেন, শার্লক, তোমার জন্য আমার কাছে একটা সমস্যা রয়েছে। আমার মনে হয় ব্যাপারটা তোমার মনে ধরবে। এরকম অদ্ভুত ব্যাপার খুব একটা চোখে পড়ে না। তুমি তো জানোই এইসব বিষয়ে আমার আগ্রহ আছে ঠিকই, কিন্তু তাদের পিছনে ধাওয়া করার উদ্যম নেই। সব কথা শুনে একটু স্পেকুলেট করতে পারি আর কি, তুমি যদি ব্যাপারটা একটু মন দিয়ে শোনো। নিঃসন্দেহে মাইক্রফট, এ তো আনন্দের ব্যাপার। মাইক্রফট নিজের পকেট বইয়ের পাতায় খসখস করে কি যেন লিখে পাশে রাখা ঘন্টা বাজালেন। কিছুক্ষণ পর একজন ওয়েটার ঘরে প্রবেশ করলেন। পাতাটা ছিঁড়ে তার হাতে দিয়ে মাইক্রফট আমাদের বললেন, মিস্টার মেলাসকে আসতে বলেছি। উনি আমার ঠিক ওপর তলায় থাকেন। আমার সঙ্গে সামান্য আলাপ রয়েছে। সেই পরিচিতি জায়গা থেকেই তিনি আমার কাছে একটা সমস্যা নিয়ে এসেছিলেন। মিস্টার মেলাস একজন অসামান্য গ্রিক লিঙ্গুইস্ট। আদালতে ইন্টারপ্রেটারের কাজ করেন এবং নর্থাম্বারল্যান্ড অ্যাভিনিউয়ের বিভিন্ন হোটেলে আসা ধনী পর্যটকদের গাইড হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। বাকি ঘটনাটা উনি নিজেই বলবেন এবং এরকম অদ্ভুত ঘটনার জুড়ি মেলা ভার।
একটু পরেই একজন গাঁট্টা গোট্টা চেহারার মানুষ ঘরে এসে ঢুকলেন। হালকা বাদামি চেহারা, গালে দাড়ি, মাথার চুল কুচকুচে কালো, কথাবার্তায় শিক্ষার ছাপ স্পষ্ট। হোমস এবং আমি তার অদ্ভুত অভিজ্ঞতার কথা এবং তার সম্ভাব্য সমাধানের জন্য এসেছি শুনে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। হোমসের সাথে সজোরে করমর্দন করে তিনি বললেন, পুলিশের ওপর আমার একটু আস্থা নেই, বিশ্বাস করুন। ওরা যে বিষয় শোনেনি বা দেখেনি সেটা ওদের মতে কখনোই ঘটতে পারে না। কিন্তু আমি জানি মিস্টার হোমস, মুখে ওই স্টিকিং প্লাস্টার আটকানো মানুষটার কি হলো না জানা অবধি আমি শান্তি পাবো না। আপনি বরং সমস্ত ঘটনা গুছিয়ে বলুন মিস্টার মেলাস। চিন্তা করবেন না, আমি আপনার কথা অবিশ্বাস করব না। মিস্টার মেলাস খানিক চোখ বুজে বসে রইলেন। তারপর পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে ঢোক গিলে নিজেকে সামলে শুরু করলেন। আজ বুধবার, দুদিন আগে অর্থাৎ সোমবার রাতে ব্যাপারটা ঘটে। মাইক্রফট আপনাকে নিশ্চয়ই জানিয়েছে যে আমি ইন্টারপ্রেটার বা দোভাষীর কাজ করি। সব ভাষা না বুঝলেও আমি মোটামুটি বেশিরভাগ ভাষাই জানি। কিন্তু জন্মসূত্রে গ্রিক হওয়ার দরুন এই ভাষায় আমি বেশিরভাগ কাজ করে থাকি। লন্ডনে আমি বহুদিন মুখ্য গ্রিক দোভাষীর কাজ করেছি। এখানকার সমস্ত বড় হোটেলে আমায় সকলেই খুব ভালো করে চেনে। আমার কাজের কোনো নির্দিষ্ট সময় নেই। ধরুন রাত বিরেতে কোনো পর্যটক সমস্যার মুখোমুখি হয়েছেন বা এক যাত্রী অনেক দেরিতে এসে পৌঁছেছেন, এই সময়ই আমার ডাক পড়ে। তাই গত সোমবার রাতে যখন আমার ডাক পড়লো তখন অবাক লাগেনি। মিস্টার ল্যাটিমার নামে এক অল্প বয়সী ভদ্রলোক আমার ঘরে এসে বললেন তার এক গ্রিক বন্ধু এসে উপস্থিত হয়েছেন, তার সঙ্গে কি একটা দরকার আছে। কিন্তু লোকটা গ্রিক ছাড়া আর কোনো ভাষাই বলতে পারে না, তাই আমায় তলব করা হয়েছে। মিস্টার ল্যাটিমার আমাকে বললেন, একটু দূরে যেতে হবে, কেনজিংটনের কাছাকাছি। প্লিজ একটু তাড়াতাড়ি চলুন, বাইরে ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে। দ্রুত পায়ে হেঁটে ঘোড়ার গাড়িতে উঠলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর একটু সন্দেহ হলো, কারণ ওই ঘোড়ার গাড়িটা এই শহরে ঘোরাফেরা করা আর 5টা ছ্যাঁকড়া গাড়ির মতো নয়। সাধারণের তুলনায় বেশ বড়। কোচের সাজসজ্জাতেও সৌন্দর্য ও রুচির ছাপ স্পষ্ট। মিস্টার ল্যাটিমার আমার উল্টো দিকের আসনে বসেছিলেন। চেয়ারিং ক্রস পেরিয়ে শাফটসবারি অ্যাভিনিউর উপর দিয়ে অক্সফোর্ড স্ট্রিটে এসে পৌঁছলাম। আমার মনের সন্দেহ আরও গভীর হলো। কেনসিংটন যাওয়ার জন্য এত ঘুরপথ নেওয়ার কি দরকার? ঠিক এই মুহূর্তে মিস্টার ল্যাটিমার এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়ে বসলেন। প্রথমে তার মুখের হাসিটা মিলিয়ে গেল, তারপর পকেট থেকে একটা বেঁটে অথচ শক্তপোক্ত চেহারার হাতুড়ি জাতীয় জিনিস বের করলেন। জিনিসটা হাতুড়ি আর মুগুরের মাঝামাঝি এবং তার এক ঘা যে প্রাণঘাতী হতে পারে সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। সেটা হাতে নিয়ে আগুপিছু করে বোধ করি তার ওজন আর শক্তি পরখ করে পাশে সিটের ওপর রেখে দিলেন। তারপর গাড়ির জানলাগুলো বন্ধ করতে শুরু করলেন। আমি অবাক হয়ে দেখলাম জানলার শার্সিগুলো কাগজ দিয়ে ঢাকা, অর্থাৎ কোথায় যাচ্ছি সেটা মিস্টার ল্যাটিমার আমায় দেখতে দিতে চান না। এবার তিনি আমায় বললেন, আপনার দৃষ্টিপথ আটকানোর জন্য অত্যন্ত দুঃখিত মিস্টার মেলাস। আসলে আমরা কোন রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি সেটা আপনাকে দেখতে দিতে পারবো না। আপনি যদি কোনোদিন এই সমস্ত রাস্তা ধরে আমার ডেরা খুঁজে বের করেন তাহলে আমি মুশকিলে পড়ব। বুঝতেই পাচ্ছেন এরকম অদ্ভুত আচরণে আমি রীতিমতো হকচকিয়ে গেলাম। মিস্টার ল্যাটিমারের বয়স আমার থেকে অনেক কম, তার গায়ে জোরও বেশি, তার উপর হাতে বরং একটা অস্ত্র রয়েছে। ওর সঙ্গে হাতাহাতিতে যাওয়া নিতান্ত মূর্খামি হতো। আমার তখন হাঁটু কাঁপছে। কোনো মতে তোতলাতে তোতলাতে বললাম, মিস্টার ল্যাটিমার, আমি বুঝতে পারছি না আপনি এরকম কেন করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এই কাজটা আইন সিদ্ধ নয়। জানি কাজটা বেআইনি গোছের, কিন্তু আমরা তা পুষিয়ে দেব। আপনি যদি চিৎকার চেঁচামেচি জুড়ে লোক জড়ো করে আমার ক্ষতি করার চেষ্টা করেন তবে তার ফল ভালো হবে না। আপনি এখন কোথায় আছেন কেউ জানে না, তাই যা বলছি করুন। মিস্টার ল্যাটিমার একটুও গলা না তুলে কথাগুলো শেষ করলেন, কিন্তু তার প্রতিটি শব্দের সাথে জড়িয়ে ছিল প্রচ্ছন্ন হুমকি। আমি কোচের মধ্যে বসে চুপ করে ভাবতে লাগলাম, এরকম হঠাৎ করে আমায় কিডন্যাপ করার অর্থ কি? যাই হোক, আপাতত বাধা দিয়ে কোনো লাভ নেই, কপালে যা আছে তা তো ঘটবেই। প্রায় 2 ঘন্টা চলল আমাদের সফর।
যদিও কোথায় যাচ্ছি, কি কাজে যাচ্ছি তা বিন্দু বিসর্গ জানতাম না। কখনো কখনো পাথরের ওপর গাড়ির চাকা গড়ানোর শব্দে বুঝতে পারছিলাম বাঁধানো রাস্তা ধরে চলেছি। কখনো বা গাড়ির গতি দেখে বুঝতে পারছিলাম সামনের রাস্তা মসৃণ। কোচের জানলার ওপর কাগজের আস্তরণ এমন শক্ত ছিল যে রাস্তার আলো পর্যন্ত ঢুকতে পারছে না। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। পল মল ছেড়ে বেরিয়েছিলাম সন্ধ্যে 7:15টায়। এবার মিস্টার ল্যাটিমার কোচের একটা জানলা খুলে দিলেন। আমি দেখলাম একটা গাড়ি বারান্দায় এসে উপস্থিত হয়েছি। কয়েক ধাপ সিঁড়ি উঠে একটা দরজা, আর তার সামনে একটা ল্যাম্প জ্বলছে। গাড়ির দরজা খুলে গেল। আমি সিঁড়ি দিয়ে উঠে ঘরে ঢুকলাম। আবছা অন্ধকারে দেখলাম একপাশে সারি সারি গাছের ছায়া, হয়তো বাগান জাতীয় কিছু রয়েছে সেখানে। ঘরের মধ্যে একটা রঙিন গ্যাস ল্যাম্প জ্বলছিল। তার আলো একেবারেই জোরালো নয়। ধোঁয়াটে আলোয় দেখলাম দেয়ালে ঝুলছে কিছু পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। বাড়ির দরজা খুলে দিয়েছে একটা ছোটখাটো চেহারার লোক। তার মুখ দেখে মনে হয় লোকটা খিটখিটে মেজাজের। ওই ক্ষীণ আলোতে দেখলাম চশমা পরা রয়েছে। উনি মিস্টার ল্যাটিমারের দিকে তাকিয়ে খ্যানখ্যানে স্বরে বললেন, হ্যারল্ড, ইনি কি মিস্টার মেলাস? হ্যাঁ। বাহ বাহ, বেশ বেশ। দুঃখিত মিস্টার মেলাস আপনাকে এইভাবে আনার জন্য। আসলে আপনাকে ছাড়া কাজটা হতো না। আপনি যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন তবে আপনার ক্ষতি তো হবেই না, উপরন্তু ভালো হবে। কিন্তু চালাকি যদি করেছেন তবে খুব খারাপ ফল ভুগতে হবে আপনাকে। লোকটার কথাবার্তা তার মুখের ওই ভাবের মতোই বিটকেল। কথা বলতে বলতে তার গোটা শরীরে ঝাঁকুনি খেলে যায়। আবার ওই ঝাঁকুনির মধ্যেই বেসামাল হাসি তার শরীর জুড়ে পাক খায়। তবে লোকটা যেভাবে বলল যে চালাকি করলেই রীতিমতো খারাপ ফল ভুগতে হবে, তাতে তাতে আমার গোটা শরীর বেয়ে হিমস্রোত বয়ে গেল। সত্যি বলতে কি, গাড়িতেও এত ভয় পাইনি আমি। যথাসম্ভব শান্ত থেকে বললাম, আমার থেকে আপনারা কি চান? হ্যাঁ, কি চান? আমাদের বাড়িতে একজন গ্রিক ভদ্রলোক এসেছেন। তাকে কিছু প্রশ্ন করতে হবে আর তার উত্তর আমাদের জানাতে হবে। কিন্তু যতটুকু আপনাকে বলা হয়েছে ঠিক ততটুকুই বলবেন, বাড়তি একটা কথাও নয়। না হলে এমন অবস্থা করব যে। কয়েক পা এগিয়ে লোকটা একটা ঘরের দরজা খুলে দিল। আমি দেখলাম দরজার ওপাশে একটা পেল্লায় ঘর, দুর্দান্ত সব আসবাবপত্রে সাজানো। মেঝের পুরো কার্পেটে পা রাখতেই ডুবে গেল। ঘরে একটা মাত্র ল্যাম্প জ্বলছে। তার আলো সর্বত্র ছড়িয়ে না পড়ায় ঘরের মধ্যে একটা আলো আঁধারি খেলা করছে। ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে ভেলভেটের চেয়ার। ঘরের একপাশে সুদৃশ্য শ্বেত পাথরের ম্যান্টেলপিস, আর এক কোণে শিরস্ত্রাণ সমেত একজন সৈনিকের বর্ম। দেখে মনে হলো জাপানি। ল্যাম্পের নিচে একটা চেয়ার রাখা ছিল। বয়স্ক লোকটা আমায় তাতে বসতে বলল। মিস্টার ল্যাটিমার কোথায় যেন উধাও হয়ে গিয়েছিলেন। এবার দেখলাম ঘরের অন্য প্রান্তের একটা দরজা খুলে গেল, আর সেখান দিয়ে প্রবেশ করলেন মিস্টার ল্যাটিমার আর তার সঙ্গে আলখাল্লা পরা একজন লোক। ল্যাম্পের আলো ঘরে একটা বৃত্ত তৈরি করেছে। লোকটাকে দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ডিগডিগে রোগা, রক্তশূন্য ফ্যাকাশে চেহারা, চোখের মণি দুটো অস্বাভাবিক রকমের উজ্জ্বল। বোঝাই যায় লোকটার মনের জোর সাংঘাতিক। তারপর মুখের ওপর কাটাকুটি খেলছে স্টিকিং প্লাস্টারের একাধিক টুকরো। তারই একটা বড় প্যাড দিয়ে তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। বয়স্ক লোকটা খ্যানখ্যানে গলায় বলল, হ্যারল্ড, তোমার কাছে স্লেটটা আছে, তাড়াতাড়ি নিয়ে এসো তো। এই রোগা লোকটা আমার সামনে চেয়ারে ধপ করে বসে পড়ল। ঠিক বসলো না, যেন ঝরে পড়ল। বয়স্ক লোকটা সেই একই রকম গলায় বলল, ওর হাত দুটো খোলা আছে তো, ওর হাতে একটা পেন্সিল দাও। এই যে মিস্টার মেলাস, আপনি ওনাকে প্রশ্ন করবেন আর উনি তার উত্তর স্লেটে লিখবেন। আপনি সেই জবাব আমাদের তর্জমা করে জানাবেন। ওনাকে জিজ্ঞেস করুন উনি কি কাগজে সই করতে রাজি আছেন। আমি যথারীতি তর্জমা করলাম, আর লোকটার মুখ চোখ রাগে লাল হয়ে উঠল। খসখস করে স্লেটে লিখলেন, কখনো নয়। সেই বয়স্ক লোকটার হুকুমে আমি আবার প্রশ্ন করলাম, কোনো অবস্থাতেই সই করবেন না?
লোকটা জবাবে লিখল, যদি আমার উপস্থিতিতে এক গ্রিক পুরোহিত তার বিয়ে দেয় তবেই। প্রশ্নের উত্তর শুনে বয়স্ক লোকটা তার সেই কুৎসিত হাসিটা হাসছিল। আমি আবার প্রশ্ন করলাম, আপনি জানেন আপনার কপালে কি আছে? খসখস শব্দে জবাব এলো, আমি নিজের প্রাণের তোয়াক্কা করি না। এরকমভাবেই চলছিল আমাদের এই অদ্ভুত কথোপকথন, কিছুটা কথা, বাকিটা লেখা। বারবার ঘুরে ফিরে এলো সেই এক প্রশ্ন, সে সই করবে কি না, আর প্রতিবার এলো লোকটার রাগত উত্তর। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এদের বলা প্রতিটা প্রশ্নে আমি কয়েকটা শব্দ আর বাক্য জুড়ে পরীক্ষা করছিলাম যে এই খিটখিটে বৃদ্ধ বা মিস্টার ল্যাটিমার কিছু বুঝতে পারছেন কিনা। বুঝলাম আমি কি বলছি তার খেয়ে ওরা দুজনেই ধরতে পারছে না। আমি এবার একটা বিপজ্জনক খেলা শুরু করলাম। আমি ঝুঁকি নিয়ে ওকে জিজ্ঞেস করলাম, এরকম বেকার জেদ ধরে বসে রয়েছেন কেন? আপনি কে? জবাব এলো, আমার কিচ্ছু এসে যায় না, আমি লন্ডনে নতুন এসেছি। এরকম করলে তো এরা আপনার অনিষ্ট করবে। আপনি এখানে কতদিন রয়েছেন? উত্তর এলো, ওরা আমার কি করলো না করলো তাতে আমার কিছুই যায় আসে না, আমি এখানে 3 সপ্তাহ হলো রয়েছি। এবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করলাম, এই সম্পত্তি তো আপনার হবে না, আপনার কি কোনো অসুখ করেছে? জবাবে উনি লিখলেন, এই শয়তানগুলোর হাতেও সেটা যাবে না, আমি অসুস্থ নই, এরা উপোস করিয়ে রেখেছে। আমার আরও কয়েকটা প্রশ্ন মাথায় ঘুরছিল। জিজ্ঞেস করলাম, সই করলেই তো আপনি মুক্তি পাবেন, এইটা কোন বাড়ির কথা হচ্ছে? সঙ্গে সঙ্গে জবাব এলো, আমি জানি না, সই আমি করব না। আমি শেষ চেষ্টা করলাম, কিন্তু আপনি তো সেই মানুষটিকে কোনো সাহায্যই করছেন না, আপনার নাম কি? আমি ওর মুখ থেকে একবার না শুনতে চাই, আর আমার নাম ক্র্যাটিডাস। আমি এবার প্রশ্ন করলাম, আপনি সই করলে হয়তো তাকে দেখতে পাবেন, আপনি কোথাকার মানুষ? দেখলাম জবাব এলো, সই আমি করব না, যদি তাকে না দেখি তাও ভালো, আমি এথেন্সের বাসিন্দা। মিস্টার মেলাস এই ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিতে দিতে বোধ করি হাঁপিয়ে উঠেছিলেন। একটু চুপ করে রইলেন, তারপর নিজেকে সামলে আবার শুরু করলেন। মিস্টার হোমস, আর মিনিট 5 পেলে পুরো গল্পটাই জেনে নিতাম। ওই লোক দুটো কিচ্ছু টের পেত না, কিন্তু আমার চেষ্টায় বাধা পড়ল হঠাৎ। ঘরের আরেকটা দরজা খুলে গেল। এবার প্রবেশ করলেন এক মহিলা, লম্বা সুন্দরী, মাথায় একরাশ কালো চুল, পরনে ঢিলে ঢালা গাউন। মহিলা ঘরে ঢুকেই ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, হ্যারল্ড, হ্যারল্ড, আমার পক্ষে আর একা থাকা সম্ভব নয়, ওপরের ঘরগুলো খাঁ খাঁ করছে, একদম কেউ কোথাও নেই। তারপরেই মহিলা চোখ পড়ল আমার উল্টো দিকে চেয়ারে বসে থাকা লোকটার ওপর। প্রায় আর্তনাদের স্বরে উনি বললেন, পল, ও মাই গড, পল তুমি? এইবার এই রোগা লোকটার মধ্যে একটা অদ্ভুত বদল এলো। তিনি এক হ্যাঁচকা টানে মুখে লাগানো স্টিকিং প্লাস্টার খুলে উঠে দাঁড়ালেন। চাপা ঘর ঘরে স্বরে বলে উঠলেন, সোফি! বলে টলমল পায়ে দৌড়ে গিয়ে ওই মহিলাকে জড়িয়ে ধরলেন। কিন্তু ব্যাপারটা বেশিক্ষণ স্থায়ী হলো না। মিস্টার ল্যাটিমার ওই মহিলাকে লোকটার হাত থেকে ছাড়িয়ে ঠেলে ঠুলে ঘর থেকে বের করে নিয়ে গেলেন, আর বয়স্ক লোকটা তার শীর্ণকায় বন্দিকে অনায়াসে বগল দাবা করে ঘরের অন্য দরজা দিয়ে বাইরে নিয়ে চলে গেলেন। ওই ঘরে আমি একাই বসে রইলাম। একবার ভাবলাম আশেপাশে কেউ নেই, চারপাশটা একটু খুঁজে দেখি, যদি কোনো ক্লু পাই। উঠে দাঁড়ালাম, কিন্তু তারপরেই বুঝলাম ভাগ্যিস খুঁজিনি, কারণ বুড়ো লোকটা ততক্ষণে ঘরে ফিরে এসছে। দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে সেই কুৎসিত কুতকুতে চোখ নিয়ে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমার দিকে এগিয়ে এসে বলল, ধন্যবাদ মিস্টার মেলাস, আপনাকে আলাদা করে বলার দরকার নেই যে অত্যন্ত গোপনীয় একটা ব্যাপারে সাহায্য করার জন্য এখানে ডেকে আনা হয়েছিল আপনাকে। এই লোকটা গ্রিক ছাড়া বোঝে না, এর সঙ্গে দর কষাকষি করার জন্য একজন ছিলেন বটে, কিন্তু সে কোনো একটা কাজে এই মুহূর্তে এখানে নেই। ওর জায়গা নেওয়ার জন্য আপনার চেয়ে ভালো লোক এই শহরে পাবো না। আপনার সাহায্য পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি তাকে পাল্টা অভিবাদন জানিয়ে বললাম, এ আপনার মহানুভবতা। বৃদ্ধ লোকটা পকেটের একটা পুঁটুলি থেকে 5টা সোনার কয়েন আমার হাতে দিয়ে বলল,
আপনার পারিশ্রমিক। আশা করি এইটাই যথেষ্ট আপনার জন্য। কিন্তু মনে রাখবেন, আজ যা দেখলেন বা যে কাজ করলেন সেই বিষয়ে কাকপক্ষীতেও যদি টের পায়, তাহলে আপনার দেহ ওই কাকপক্ষীতেই ছিঁড়ে খাবে। লোকটা কথাগুলো বলে আমার বুকে দুটো টোকা মেরে সে কুৎসিত গা ঘিনঘিনে হাসিটা আবার হাসলো। এরকম একটা হাড় গিলে চেহারা লোক মনে এরকম ভয় সৃষ্টি করতে পারে? আমি ওই ঢিমে আলোতেই লোকটার দিকে আবার তাকালাম। দেখলাম তার চেহারা রুগ্ন, মুখে একটা অসুস্থ হলদেটে ভাব, গালে না কামানো খোঁচা খোঁচা দাড়ি দেখেই বোঝা যায় তার সাথে পরিপাটি যত্নের কোনো সম্পর্ক নেই। ঠোঁট আর চোখ দুটো একদণ্ড স্থির নেই, সমানে কাঁপছে। লোকটার বোধহয় নার্ভের কোনো অসুখ বিসুখ রয়েছে। ওই দ্রুত কাঁপতে থাকা ঘোলাটে ধারালো চোখ হুমকি দেওয়ার সময় বরফের মতো ঠান্ডা দেখায়। পরিষ্কার বোঝা যায় প্রয়োজনে ভয়ানক কিছু করে ফেলতে পিছপা হবে না। সেই চোখ নিয়ে লোকটা দাঁতে দাঁত চিপে বলল, আপনি যদি এই কথা পাঁচ কান করেন তবে আমরা ঠিকই জানতে পারব। মনে রাখবেন, আমাদের খবর আদায় করার লোক রয়েছে। যাই হোক, বাইরে গাড়ি অপেক্ষা করছে, আমার বন্ধু আপনাকে যথাস্থানে পৌঁছে দেবে। আমি আবার বেরিয়ে এলাম, আর আমার ঠিক পেছনে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে ফেলতে মিস্টার ল্যাটিমার। আবার সেই আবছা অন্ধকারে মোড়া বাগান এক ঝলক দেখে ঘোড়ার গাড়িতে উঠলাম। মিস্টার ল্যাটিমার বসলেন ঠিক আমার উল্টো দিকে। এবার তিনি একটা কথাও বললেন না। কোচের জানলাগুলো বন্ধই রইল। সেই এক অভিজ্ঞতা, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। মাঝরাতের অল্প পরে গাড়িটা আচমকা থেমে গেল। মিস্টার ল্যাটিমার গাড়ির দরজাটা খুলে দিয়ে আমায় বললেন, মিস্টার মেলাস, আপনাকে এখানে নেমে যেতে হবে। আমি অত্যন্ত দুঃখিত যে আপনার গন্তব্য থেকে এত দূরে আপনাকে নামিয়ে দিচ্ছি। এই গাড়িকে অনুসরণ করার চেষ্টা করলে আপনাকে পস্তাতে হবে। গুরুতর চোট আঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। আমি গাড়ি থেকে নামা মাত্র কোচওয়ান কোষে চাবুক কষালো ঘোড়াগুলোকে, আর তারা চিহি শব্দ করে হুড়মুড়িয়ে দৌড় লাগালো। আমি পড়লাম মহা মুশকিলে। কোথায় এসে পড়েছি, কোথায় দাঁড়িয়ে রয়েছি, ঘুটঘুটে অন্ধকারে কিছুই বুঝতে পারলাম না। শুধু বুঝলাম এদিক ওদিক কয়েকটা ঝোপঝাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দূরে সারি সারি ঘর দেখা যায়, তাদের কয়েকটায় মিটিমিটি আলো জ্বলছে। আমায় নামিয়ে দিয়ে ঘোড়ার গাড়িটা যেন শূন্যে মিলিয়ে গেছে। আমি এদিক ওদিক তাকিয়ে দেখি রাস্তার একপাশে রেলের সিগন্যাল ল্যাম্প, আশেপাশে স্টেশন আছে। রাস্তা ধরে একটা ছায়ামূর্তি এগিয়ে আসছিল। একটু কাছে আসতে ঠাহর করতে পারলাম যে লোকটা রেলের পোর্টার। আমি তাকে জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি, এটা কোন জায়গা? এই জায়গাটা, এটা ওয়ান্ডসওয়ার্থ কমন স্যার। এখন তো বেশ রাত হয়ে গিয়েছে, শহরে যাওয়ার জন্য অন্য কোনো ট্রেন পাওয়া যাবে কি? এখান থেকে ক্ল্যাপহ্যাম জাংশন এখন মাইলটাক দূরে। এখন হাঁটা দিলে ভিক্টোরিয়ার দিকে যাওয়া শেষ ট্রেনটা ধরতে পারবেন। ব্যাস, ট্রেন ধরে ফিরে এলাম। মিস্টার হোমস, আমি কোথায় গেছিলাম, কার সাথে কথা বলেছিলাম কিছুই জানি না। শুধু এইটুকু জানি যে একটা রীতিমতো গভীর ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে। মুখে স্টিকিং প্লাস্টার আটকানো ওই রোগা লোকটার কথা আমি মন থেকে মুছে ফেলতে পারছিলাম না। আমি চাই ওকে সাহায্য করতে। তার জন্যই প্রথমে মাইক্রফটকে সব খুলে বলি এবং তারপর পুলিশকে। নানান চড়াই উতরাই, নানান বাঁক পেরিয়ে মিস্টার মেলাসের অ্যাডভেঞ্চার শেষ হলো। এখন ঘরে সকলে চুপচাপ। রহস্যের অনেকগুলো সুতো এদিক ওদিক ছড়িয়ে। তবে আমি নিশ্চিত শার্লক এতক্ষণে সেই সব সুতো গুছিয়ে এক জায়গায় এনে রহস্যের জট ছাড়াতে শুরু করে দিয়েছে। সে মাইক্রফটকে বলল, তুমি কি একটু এগোতে পেরেছো? মাইক্রফট পাশের টেবিলে রাখা ডেইলি নিউজের একটা কপি শার্লকের দিকে এগিয়ে দিলেন। শার্লক সেটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। পল ক্রাটিডেস নামের জনৈক গ্রিক ভদ্রলোকের সন্ধান চাই। উনি এথেন্স থেকে এসেছেন এবং ইংরেজিতে কথা বলতে পারেন না। যিনি তার সন্ধান দেবেন তাকে পুরস্কৃত করা হবে। এছাড়াও সোফি নামের এক মহিলার সন্ধান যিনি দিতে পারবেন তাকেও পুরস্কৃত করা হবে। X2873। এই বিজ্ঞাপন আজকের সমস্ত কাগজেই বেরিয়েছে। গ্রিক দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে? করেছি, ওরা কিছুই জানে না।
গ্রিক পুলিশের কর্তাকে টেলিগ্রাম করলে কাজ দিতে পারে, কি বলো? মাইক্রফট ভাইয়ের কথা শুনে খিলখিলিয়ে হেসে আমার দিকে ফিরে বললেন, আমার পরিবারের সমস্ত সদস্যের উদ্যম আপনার বন্ধুর মধ্যে জড়ো হয়েছে ডক্টর ওয়াটসন। যাই হোক, তুমি কেসটা নাও তবে শার্লক। সুবিধে করতে না পারলে আমায় জানিও। নিশ্চয়ই, তোমায় আর মিস্টার মেলাসকে অবশ্যই জানাবো। মিস্টার মেলাস, আপনি একটু সাবধানে থাকবেন এখন, কারণ আমার ধারণা লোকগুলো এই বিজ্ঞাপন দেখেছে এবং ধরেই নিয়েছে যে আপনি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। চলো হয়ে ওয়াটসন, এগোনো যাক। বাড়ি ফেরার পথে হোমস টেলিগ্রাফ অফিসে ঢু মারল। দেখলাম একসাথে বেশ কয়েকটা টেলিগ্রাম করলো, কি জানে কাকে। বেকার স্ট্রিটের পথে ফের হাঁটতে হাঁটতে সে বলল, বুঝলে ওয়াটসন, সন্ধেটা মাঠে মারা যায়নি। মাইক্রফটের থেকে এরকম বহু ইন্টারেস্টিং কেস আমি আগেও পেয়েছি। মিস্টার মেলাসের ঘটনা শুনে মনে হচ্ছে ব্যাপারটা একটা খাতেই বইতে পারে। হ্যাঁ, কিন্তু স্বীকার করতেই হচ্ছে যে এই কেসের দুর্দান্ত কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। কি মনে হচ্ছে এই রহস্যের সমাধান করা তোমার পক্ষে সম্ভব হবে? শার্লক আমার প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তুমিও তো পুরো ঘটনাটা শুনলে, কিছু বুঝতে পেরেছো কি? মানে যা শুনেছো তার উপর ভিত্তি করে মনের মধ্যে কোনো থিওরি খাড়া করতে পেরেছো কি? হ্যাঁ, তবে সেটা তোমার একটু খাপছাড়া বলে মনে হতে পারে। ওয়াটসন, আগে শুনেই দেখি তোমার থিওরিটা। আমার মনে হচ্ছে হ্যারল্ড ল্যাটিমার সোফি নামের মহিলাকে নিয়ে এসেছে, হয়তো অপহরণ করে এনেছে। নিয়ে এসেছে? হয়তো অপহরণ করে এনেছে? কোথা থেকে? হয়তো অ্যাথেন্স থেকে। না 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 ওয়াটসন, এটা হতে পারে না। কেন তোমায় বলছি, হ্যারল্ড ল্যাটিমা এক বর্ণ গ্রিক বলতে পারে না, আর এই মহিলা অর্থাৎ সোফি শুধু ভাঙা ভাঙা ইংরেজি বলেন। অর্থাৎ সোফি ইংল্যান্ডে কিছুদিন কাটিয়েছেন, কিন্তু ল্যাটিমা গ্রিসে যাননি। তাহলে ধরে নিচ্ছি যে সোফি কোনো কারণে ইংল্যান্ডে এসেছিলেন, হ্যারল্ডের সাথে তার আলাপ হয় এবং তিনি তার সাথে এই ম্যানশনে চলে আসেন। সেক্ষেত্রে অপহরণের কোনো গল্পই নেই। এইটা বেশ গ্রহণযোগ্য একটা থিওরি, বলে যাও। ধরে নিচ্ছি এই পল ক্রেটিডেস আসলে সোফির ভাই। তিনি কোনো কারণে হ্যারল্ড আর সোফির কথা জানতে পারেন এবং কি হয়েছে জানতে গ্রিস থেকে এখানে এসে হাজির হন। অসাবধানতায় তিনি হ্যারল্ড আর ওই বুড়ো লোকটার খপ্পরে পড়েন। তারা তাকে বন্দি করে নানান রকম অত্যাচার শুরু করে। আসল লক্ষ্য তাকে দিয়ে কিছু কাগজ সই করিয়ে নেওয়া। কিরকম কাগজ? হয়তো সোফির নামে করা সম্পত্তির দলিল, যে সম্পত্তির ট্রাস্টি এই পল ক্রেটিডেস, যিনি সই সাবুত করতে সরাসরি অস্বীকার করেন। তার সঙ্গে আলোচনা করার জন্য এই লোকগুলো মিস্টার মেলাসকে নিয়ে যায়। তবে উনিই প্রথম ছিলেন না, এর আগেও একজন দোভাষীর কাজ করেছেন। যাই হোক, সোফি জানতেন না যে পল একই বাড়িতে রয়েছেন, সেটা তিনি হঠাৎই জানতে পারেন। অসাধারণ ওয়াটসন, সত্যি অসাধারণ। তুমি তো সত্যিটার খুব কাছাকাছি রয়েছো। এবার বুঝেছো তো আমরা ওদের ব্যাপারে প্রায় সবই জানি, কিন্তু চিন্তার বিষয় একটাই, লোকগুলো ভীষণ বেপরোয়া, দুম করে সাংঘাতিক কিছু করে না বসে। একটু সময় পেলেই ওদের ধরে ফেলতে পারবো। কিন্তু কি করে বুঝবো ওরা কোথায় থাকে? দেখো, আমাদের অনুমান যদি সঠিক হয় এবং ওই মেয়েটির নাম যদি সত্যি সোফি হয়, তবে তাকে খুঁজে বের করাটা কঠিন হবে না। সেটাই আমাদের আশা ভরসার মূল স্তম্ভ। ওর ভাই আমাদের কাছে পুরোপুরি অচেনা, কিন্তু হ্যারল্ডের সাথে সোফির সম্পর্ক বেশ কিছুদিন গড়িয়েছে, কয়েক সপ্তাহ তো বটেই। ভেবে দেখো ওয়াটসন, পল ক্রেটিডেস এই বিষয়টার খবর পেয়ে সুদূর এথেন্স থেকে এখানে এসেছেন, সময় তো লাগবেই। এই এতদিনের মধ্যে এরা যদি একই জায়গায় একই ঠিকানায় থাকেন, তবে মাইক্রফটের বিজ্ঞাপনের জবাব পাওয়া যাবে বলেই আমার বিশ্বাস। কথা বলতে বলতেই 221B বেকার স্ট্রিটে এসে হাজির হলাম। হোমস সিঁড়ি দিয়ে উঠে ঘরের দিকে পা বাড়ালো। আমি ঠিক ওর পেছনেই ছিলাম। দরজা খুলে ঘরে ঢুকেই ও চমকে উঠল। ওর কাঁধের ওপর দিয়ে ঘরের দিকে তাকিয়ে আমিও রীতিমতো অবাক হলাম। হোমসের আর্ম চেয়ারে আয়েশ করে বসে চুরুট টানছেন মাইক্রফট। আমাদের বিস্মিত চোখ মুখ দেখে উনি মুচকি হেসে বললেন, এসো এসো শার্লক, আসুন ডক্টর ওয়াটসন। কি আমায় এখানে দেখে অবাক লাগছে?
শার্লক, তুমি নিশ্চয়ই ভেবেছিলে সেই আলসেমি আবার মাইক্রফটকে পেয়ে বসেছে, কি তাই তো? হ্যাঁ, এখন হয়তো ভাবছো এ হঠাৎ এরকম উদ্যমী হলো কি করে। ব্যাপারটা কি জানো, এই কেসটা আমায় পেয়ে বসেছে, এতটা ইন্টারেস্টিং লাগছে যে অগ্রাহ্য করতে পারছি না। তুমি এখানে পৌঁছলে কি করে? কি করে আবার, একটা ঘোড়ার গাড়ি ধরে নিলাম। দেখলাম তোমরা দিব্যি হেলতে দুলতে যাচ্ছ, গাড়িটা তোমাদের অনেক আগে এখানে পৌঁছে দিল। নতুন কিছু ঘটেছে নাকি? ঘটেছে তো বটেই, আমার বিজ্ঞাপনের জবাব এসেছে তোমরা বেরোনোর কয়েক মিনিটের মধ্যেই। বাহ, এ তো দারুণ ব্যাপার। তো তার থেকে কি জানা গেল? মাইক্রফট পকেট থেকে একটা কাগজ বের করলেন। এই যে মোটা নিবের কলম দিয়ে রয়্যাল ক্রিম পেপারে লেখা হয়েছে। চিঠিটির লেখক মাঝবয়সী, তবে শরীর গতিক ভালো নয়। চিঠিতে তিনি লিখেছেন, লেট মি রিড দিস আউট ফর ইউ। মহাশয়, আজকের খবরের কাগজে আপনার বিজ্ঞাপনের জবাবে এই চিঠি লিখছি। আপনার বিজ্ঞাপনে বর্ণিত মহিলাকে আমি খুব ভালো করেই চিনি, তার বেদনাদায়ক অতীতের কথাও জানি। আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে সমস্ত কথাই জানাতে পারবো। এই মহিলা বর্তমানে বেকেনহ্যামের দ্য মার্টেলসের অধিবাসী, ইতি জে ড্যাভেনপোর্ট। বুঝলে শার্লক, চিঠিটা লেখা হয়েছে লোয়ার ব্রিক্সটন থেকে। তাহলে এখনই তার বাড়ি গিয়ে সমস্ত কথা জেনে নেওয়া যাক, কি বলো? মাইক্রফট বোনের জীবন কথার চেয়ে তার ভাই অর্থাৎ পল ক্রেটিডেজের জীবন অনেক বেশি দামি। আমার মনে হয় সময় নষ্ট না করে এক্ষুনি স্কটল্যান্ড ইয়ার্ডে ইন্সপেক্টর গ্রেগসনকে খবর দিয়ে সোজা বেকেনহ্যাম যাওয়া উচিত। একটা লোক মৃত্যুর মুখে, এখন প্রতিটা মুহূর্তের প্রচুর দাম। আচ্ছা হোমস, যাওয়ার পথে মিস্টার মেলাসকে তুলে নিলে হয় না? আমাদের কিন্তু একজন দোভাষীকে লাগবে। বাহ, দারুণ দারুণ বলেছ ওয়াটসন। ঠিক কথা, আমাদের মিস্টার মেলাসকে লাগবে। এবার একটা ঘোড়ার গাড়ি ধরে এগোনো যাক, কিন্তু দাঁড়াও, আগে তৈরি হয়নি। হোমস ওভারকোটটা চাপালো, তারপর দেরাজ খুলে রিভলভারটা পকেটে ভরল। আমায় তাকিয়ে থাকতে দেখে বলল, প্রয়োজন হতে পারে ওয়াটসন। মিস্টার মেলাসের মুখে যা শুনলাম তাতে বুঝেছি যে এই লোকগুলো অত্যন্ত বিপজ্জনক। খানিকক্ষণের মধ্যেই আমরা তিনজনেই আবার পলমলে ফিরে এলাম, কিন্তু মিস্টার মেলাসের ঘরের সামনে পৌঁছে শুনলাম ভদ্রলোক কার সঙ্গে যেন বেরিয়েছেন। যে মহিলা দরজা খুলে দিয়েছিলেন তাকে হোমস জিজ্ঞেস করল, কোথায় গিয়েছেন জানেন কি? না স্যার, শুধু দেখলাম একটা লোকের সাথে মিস্টার মেলাস ঘোড়ার গাড়িতে করে কোথায় একটা যেন গেলেন। সেই ভদ্রলোকের নাম, মানে মিস্টার মেলাসের মুখে বা অন্য কোনোভাবে লোকটার নাম জানতে পেরেছিলেন কি? না স্যার। আচ্ছা, সেই লোকটাকে কেমন দেখতে? লম্বা, সুদর্শন, গায়ের রংটা একটু চাপা? না না, লোকটা বেঁটে চেহারা, চোখে চশমা, মুখটা কেমন যেন চুপসানো। তবে হ্যাঁ, লোকটা কথায় কথায় খুব হাসছিল। আর তাছাড়া আমি দেখেছিলাম যে লোকটা। হোমস পুরো কথাটা শোনার জন্য অপেক্ষা করলো না, বিদ্যুৎ বেগে ঘুরে দরজার দিকে দ্রুত পায়ে এগোতে এগোতে বলল, এখানে আর দাঁড়িয়ে থেকো না, শিগগির এসো। আমরা আবার ঘোড়ার গাড়িতে বসলাম। হোমস কোচওয়ানকে স্কটল্যান্ড ইয়ার্ডের দিকে গাড়ি ছোটাতে বলে আমাদের দিকে তাকিয়ে বলল, মিস্টার মেলাস আবার ওই লোক দুটোর পাল্লায় পড়েছেন। ওনার মনে ভয় ধরিয়ে দেওয়াটা খুবই সহজ। এই কথা লোক দুটো আগের দিনের অভিজ্ঞতা থেকেই বুঝে গিয়েছে। মিস্টার মেলাসের মতো অবলীলায় গ্রিক থেকে ইংরেজিতে অনুবাদ করার মতো লোক এই শহরে বড় একটা পাওয়া যাবে না। কিন্তু এবার লোকগুলো বিজ্ঞাপন দেখে ধরেই নিয়েছে মিস্টার মেলাস তাদের সাবধানবাণী অগ্রাহ্য করেছেন এবং তাদের চোখে এমন কথার খেলাপ শাস্তিযোগ্য অপরাধ। ভেবেছিলাম ট্রেন ধরে যথাসম্ভব তাড়াতাড়ি বেকেনহ্যাম পৌঁছে যাব, হয়তো মিস্টার মেলাসদের আগেই। কিন্তু স্কটল্যান্ড ইয়ার্ডে বেজায় দেরি হয়ে গেল। ইন্সপেক্টর গ্রেগসনের সাথে দেখা করার আগে রাজ্যের ফর্ম্যালিটি সারতে সারতেই একটা গোটা ঘন্টা কাবার হয়ে গেল। লন্ডন ব্রিজে যখন পৌঁছলাম তখন রাত 10:45 বাজে। তারও প্রায় 1 ঘন্টা পরে বেকেনহ্যাম প্ল্যাটফর্মে নামলাম আমরা। সেখান থেকে আবার 8 মাইল ঘোড়ার গাড়ি সফর করে আমরা তো মার্টেলসে পৌঁছলাম। দেখলাম একটু দূরে একটা মস্ত বাড়ি, চারপাশে বেশ খানিকটা জমি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা গাড়িটা ছেড়ে দিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। গ্রেগসন আঙুল তুলে বললেন, দেখেছেন ঘরের জানলাগুলো? দেখেছেন? কোথাও আলোর একটা বিন্দুও নেই।
বাড়িতে কেউ আছে বলে মনে হচ্ছে না মিস্টার হোমস। পাখি ফুরুত মনে হচ্ছে। পাখি ফুরুত? হ্যাঁ, মানে হাওয়া? কি করে বুঝলেন মিস্টার হোমস? ইন্সপেক্টর গ্রেগসন একটা ঘোড়ার গাড়ি প্রচুর ভারী মালপত্র নিয়ে এই রাস্তা দিয়ে গিয়েছে খুব বেশি হলে 1 ঘন্টা আগে। গ্রেগসন বোধহয় হোমসের কথায় বিশেষ আমল দিলেন না, একটু অবিশ্বাসের হাসি হেসে বললেন, আপনিও বলি আরে মিস্টার হোমস, ওই গেট ল্যাম্পের আলোয় রাস্তায় ঘোড়ার গাড়ির চাকার দাগ আমিও দেখতে পাচ্ছি, কিন্তু ভারী মালপত্রের তথ্যটা কোথা থেকে পেলেন? ওই ঘোড়ার গাড়ির চাকার দাগ থেকেই, যেটা আপনিও ওই গেট ল্যাম্পের আলোয় দেখতে পাচ্ছেন। আর একটু ভালো করে দেখুন 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 মিস্টার গ্রেগসন, দেখবেন চাকার দাগগুলো বেশ গভীর, অর্থাৎ ঘোড়ার গাড়িতে বেশ ভারী কিছু চাপানো হয়েছিল, যা শুধু মালপত্রের জন্যই হতে পারে। বুঝেছি, কিন্তু মিস্টার হোমস, ঘোড়ার গাড়ির ওজন যাই হোক না কেন, ওই দরজাটা বেশ শক্তপোক্ত বলে মনে হচ্ছে। এটাকে ভেঙে ঘরে ঢোকা সহজ ব্যাপার হবে না, কিন্তু আমাদের ডাকে কেউ সাড়া না দিলে হয়তো সেটাই করতে হবে। গ্রেগসন এগিয়ে গিয়ে নকার ধরে দরজায় সজোরে কয়েক ঘা দিলেন। পাশে ঘন্টা থেকে ঝোলা দড়ি ধরেও দিলেন বেশ কয়েকটা অধৈর্য টান। এসবের মাঝে হোমস হঠাৎ কোথায় যেন অদৃশ্য হয়ে গিয়েছিল। ফিরে এলো মিনিট 2 মধ্যেই, বলল, ও পাশে একটা খোলা জানালা পেয়েছি। আমরা তাড়াতাড়ি সেদিকে গিয়ে দেখি, হ্যাঁ, সত্যি একটা জানলা খোলা রয়েছে। জানলার হুড়কোটা খুব কায়দা করে পেছন দিকে ঠেলে খোলা হয়েছে, এবং সেটার জন্য যে আমার বন্ধু শার্লক হোমসের সুচারু কাজই দায়ী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গ্রেগসন এবার গদগদ কণ্ঠে বলে উঠল, মিস্টার হোমস, ভাগ্যিস আপনি আমাদের দলে রয়েছেন। আপনি বিপক্ষে থাকলে, ওরে বাবা, ঈশ্বর রক্ষা করুন আমাদের। চলুন তবে, দরজা খুলে কেউ আমাদের সাদর অভ্যর্থনা যখন জানাচ্ছে না, তখনই জানলার মধ্যে দিয়ে ঘরের ভেতরে ঢোকা যাক। আমরা ঘরের মধ্যে পা দিয়েই বুঝলাম এই বাড়িতেই মিস্টার মেলাস এসেছিলেন, এবং হয়তো আজকেও এসেছেন, কারণ তার বর্ণনার সাথে ঘরের সাজসজ্জা হুবহু মিলে যাচ্ছে। গ্রেগসনের হাতে লণ্ঠনের আলোয় দেখলাম একটা ঘর, 2টো দরজা। এক পাশে সেই জাপানি সৈনিকের বর্ণ, টেবিলের ওপর 2টো গ্লাস আর একটা ফাঁকা ব্র্যান্ডির বোতল পড়ে রয়েছে। তার পাশে একটা প্লেটে আধ খাওয়া খাবার। গ্রেগসন কিছু একটা বলার জন্য হোমসের দিকে তাকালো, কিন্তু কিছু বলার আগেই হোমস তাকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল, চুপ, শোনো শোনো শোনো, শুনতে পাচ্ছ? আমরা কান খাড়া করে শুনলাম। প্রথমটায় ধরতে পারলাম না ঠিক, তারপর বুঝলাম একটা ক্ষীণ গোঙানির শব্দ বাড়ির উপর তলা থেকে ভেসে আসছে। হোমস এক ছুটে দরজা দিয়ে বেরিয়ে হল ঘরের এক পাশে থাকা সিঁড়ি দিয়ে ওপর তলায় দৌড় দিল। ওর পেছন পেছন আমি আর গ্রেগসন। রোমাঞ্চ তখন আমাদের শিরায় উপশিরায় ঘোড় দৌড় জুড়েছে, এতটাই যে মাইক্রফট ওই নাদুস নুদুস চেহারা নিয়ে আমাদের পেছন পেছন যথাসাধ্য তাড়াতাড়ি আসার চেষ্টা করলেন। ওপরতলায় পৌঁছে দেখলাম পাশাপাশি 3টে দরজা। মাঝের দরজাটার পেছন থেকেই ওই গোঙানির শব্দটা আসছে। মাঝে মধ্যেই সেটা কেমন যেন দলা পাকিয়ে যাচ্ছে। দরজাটা বন্ধ, কিন্তু তার চাবিটা পাশের টেবিলে রাখা। হোমস চাবি ঘুরিয়ে এক মোক্ষম ঠেলায় দরজাটা খুলে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো, আর তার ঠিক পরের মুহূর্তেই ছিটকে বেরিয়ে এলো। তার ডান হাতটা উঠে এসেছে গলার কাছে, কথা বলতে অসুবিধে হচ্ছে। সে বেশ কষ্ট করেই বলল, কাঠ কয়লা ওয়াটসন, একটু সময় দাও, পরিষ্কার হয়ে যাবে। আমি উঁকি মেরে দেখি অন্ধকার ঘরে একটা ভুতুড়ে হালকা নীল আভা ঘুরছে। সেই নীলচে আভা আসছে ঘরের একদম মাঝখানে রাখা একটা পেতলের ট্রাইপডের মধ্যে ঢিমে আঁচে জ্বলা একটা শিখা থেকে। চারপাশে অদ্ভুত ছায়াবৃত্ত তৈরি হয়েছে। ওই ছায়াতেই দেখলাম 2জন মানুষের অবয়ব। তারা ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে রয়েছে। ঘরটা বিষাক্ত ধোঁয়ায় ভরে গেছে। আমাদের নিঃশ্বাস নিতে অসুবিধে হচ্ছিল। গ্রেগসন কাশতে শুরু করলো। হোমস সিঁড়ির মাথায় দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। ফুসফুসে তাজা বাতাস দরকার। একটু চাঙ্গা হয়েই হোমস এক ছুটে ঘরে ঢুকলো, আর ওই কালান্তক পাত্রটা নিয়ে জানলা দিয়ে বাগানে ছুঁড়ে ফেলে দিল। মুখে রুমাল চাপা দিয়ে বেরিয়ে এসে বলল, মিনিট খানেক এখানে অপেক্ষা করো, একটা মোমবাতি জোগাড় করো তো। এই বিষাক্ত ধোঁয়ার মধ্যে দেশলাই জ্বালা ঠিক হবে কিনা জানি না। এক কাজ করো,
মাইক্রোফট, তুমি মোমবাতিটা নিয়ে দরজায় দাঁড়াও। যা আলো পাওয়া যাবে তার মধ্যেই ওই দুজনকে বের করে আনতে হবে। কুইক। হোমসের কথা শোনা মাত্রই গ্রেগসন কাজে লেগে গিয়েছিল। কোথা থেকে একটা মোমবাতি এনে ফেলল, সেটা চটপট জ্বালিয়ে দরজার সামনে ধরা হলো। আমি আর হোমস বিদ্যুৎ গতিতে ঘরের মধ্যে ঢুকলাম। জানি না এই দুজন কতক্ষণ এমন বিষাক্ত পরিবেশে কাটিয়েছেন, তবে এটুকু জানি আরো খানিকক্ষণ কাটালে তাদের বাঁচানো মুশকিল হবে। টেনে হিঁচড়ে সেই দুজনকে আমি আর হোমস গ্যাস চেম্বার থেকে বের করলাম। হলের ঝকঝকে আলোয় দেখলাম দুজনেরই ঠোঁটের স্বাভাবিক লাল উধাও এবং একটা অসুস্থ নীল রং ছড়িয়ে পড়েছে। মুখ ফুলে গেছে, চোখ ঠিকরে বেরিয়ে আসছে প্রায়। একজনের গালের দাড়ি আর শক্ত সমর্থ চেহারা না দেখলে বুঝতে পারতাম না যে ইনি আমাদের পরিচিত মিস্টার মেলাস। কয়েক ঘন্টা আগেই এর সাথেই ডায়োজিনিস ক্লাবে আলাপ হয়েছিল আমাদের। একে তো প্রায় চেনাই যাচ্ছে না এখন। তার হাত পা শক্ত করে বাঁধা, নির্মম আঘাত ডান ভুরুর ওপর কালশিটে ফেলে দিয়েছে। অন্য লোকটার হাত পাও একইভাবে শক্ত করে বাঁধা। এই লোকটা বেশ লম্বা, চেহারা শুকিয়ে প্রায় পাকিয়ে গিয়েছে, মুখের ওপর এবড়ো খেবড়ো স্টিকিং প্লাস্টারের টুকরো আটকানো। সব মিলিয়ে একটা বিশ্রী দৃশ্য। ওকে হলের মাঝখানে শোয়ানো মাত্র গোঙানিটা থেমে গেল। তাকে এক ঝলক দেখেই বুঝলাম আমরা একটু দেরি করে ফেলেছি। মিস্টার মেলাস সৌভাগ্যক্রমে এই যাত্রা বেঁচে গেলেন। ব্র্যান্ডি আর অ্যামোনিয়ার যৌথ প্রভাবে ঘণ্টাখানেক পর তিনি চোখ খুললেন। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে তাকে ফিরিয়ে এনে আমরা সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মিস্টার মেলাস অত্যন্ত দুর্বল কণ্ঠে আমাদের যা বললেন তার সাথে আমাদের আন্দাজ মিলে গেল। আজ সন্ধ্যের পর সেই রোগামতো লোকটা শটান তার ঘরে উপস্থিত হয় এবং পকেট থেকে একটা বেঁটে লাঠি বার করে মিস্টার মেলাসের খুলি ফাঁক করে দেবে বলে। মিস্টার মেলাস এতটাই ভয় পেয়ে যান যে কোনো বাধাই দিতে পারেননি। মিস্টার হোমস, বুঝতেও পারিনি যে কি করছি। আমি সম্মোহিতের মতোই লোকটার কথা মতো গাড়িতে বসলাম। ওরা আবার আমায় কিডন্যাপ করছে সেটা বুঝতে পেরেও মিস্টার মেলাসকে তারা আবারও বেকেনহ্যামে নিয়ে আসে এবং আবারও সেই গ্রিক ভদ্রলোকের দোভাষীর কাজ করতে বলে। তবে এবারের প্রশ্নোত্তরের পর্ব ছিল আরো গুরুতর। এবার এই লোক দুটো আমায় জানাতে বলল যে এই লোকটা অর্থাৎ ক্রেটিডাস যদি তাদের আদেশ পালন না করে তাহলে তাকে তখনই মরতে হবে। লোকটা জেদের কাছে শেষমেশ তাদের সমস্ত হুমকি আস্ফালন ব্যর্থ হলো। তারপর তাকে টানতে টানতে নিয়ে চলে গেল এই দুজন। বুড়ো লোকটা ফিরে এসে আমার দিকে তাকিয়ে বলল, এইবার আপনার শাস্তি পাওয়ার পালা। বিশ্বাসঘাতকের শাস্তি জানেন? আপনাকে বারণ করেছিলাম, শোনেননি। তার ফল এবার আপনাকে ভুগতে হবে। বলে আমার কপালে লাঠি দিয়ে সজোরে এক ঘা দিল। তারপর আমার আর কিছুই মনে নেই। ওই লাঠির বাড়ি খেয়ে আমি জ্ঞান হারাই। তারপর জ্ঞান ফেরার পর দেখি আপনারা চরম উৎকণ্ঠা নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছেন। এই ছিল গ্রিক ইন্টারপ্রেটারের রহস্যের প্রবাহ। কয়েকটা জিনিস তখনও ঘোলাটে, জট পাকানো অবস্থায় ছিল। আলোকপাত করলেন মিস্টার ড্যাভেনপোর্ট, অর্থাৎ যিনি বিজ্ঞাপনের জবাবে মাইক্রোফটকে চিঠি লিখেছিলেন। তার থেকেই জানতে পারি সোফি নামের এই মহিলা ছিলেন এক ধনী গ্রিক পরিবারের সদস্য। বন্ধুদের সাথে ইংল্যান্ডে বেড়াতে এসে তার আলাপ হয় হ্যারল্ড ল্যাটিমারের সঙ্গে। এই ল্যাটিমার ছিলেন অত্যন্ত ধুরন্ধর মানুষ এবং অল্প সময়ে সোফিকে পুরোপুরি বশ করে ফেলেন। তারপর কয়েকদিন পর হ্যারল্ড ল্যাটিমারের সাথে সোফি অন্যত্র চলে যান। বলাই বাহুল্য, সোফির বন্ধু বান্ধবরা এই ঘটনায় রীতিমতো ঘাবড়ে যায় এবং এথেন্সে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এইটুকুই। তারপর বন্ধুরা এই ব্যাপারে নিজেদের আর জড়াতে চায়নি। এদিকে সোফির ভাই তড়িঘড়ি ইংল্যান্ডে আসেন এবং ল্যাটিমার ও তার সহযোগীদের ফাঁদে পড়ে তাদের হাতে বন্দী হন। এই সহযোগী লোকটার নাম উইলসন কেম্প। তার মতো বদমাশ ও শট ব্যক্তি দুটো পাওয়া যাবে না। পল ক্রেটিডাস ইংরেজি জানতেন না, ফলে তাকে বাগে আনা আরো সহজ হয়। বন্দী করার পর শুরু হয় তাদের পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে। এই পর্যায়ে তাকে অভুক্ত রাখা হতো, তার উপর নানান রকম অত্যাচার চালানো হতো। উদ্দেশ্য একটাই,
যেন তেন প্রকারেণ পল ক্রেটিডাসকে দিয়ে তার বোনের সমস্ত সম্পত্তি লিখিয়ে নেয়া। সোফি জানতেন না যে তিনিও পল একই বাড়িতে রয়েছেন। এই লোক দুটো শয়তানি বুদ্ধি একটা অদ্ভুত রাস্তা খুঁজে বের করে। পল ক্রেটিডাসের মুখ জুড়ে স্টিকিং প্লাস্টার সেঁটে রাখে, যাতে সোফি বাই চান্স এক ঝলক দেখে ফেললেও চিনতে না পারে। তবে ভাই বোনের সম্পর্ককে ছদ্মবেশের চাতুরি হারাতে পারেনি। যেদিন মিস্টার মেলাসকে পল ক্রেটিডাসের দোভাষী হিসেবে আনা হয়, সেদিন হঠাৎ সোফি নিজের ভাইকে দেখে ফেলেন এবং চিনেও ফেলেন। কিন্তু সোফির নিয়ন্ত্রণে কিছুই ছিল না। তিনি নিজেই এদের হাতে কার্যত কয়েদি হয়েছিলেন। বাড়িতে আর সদস্য বলতে ছিলেন কোচওয়ান আর তার স্ত্রী। তারা দুজনেও ছিলেন এই ষড়যন্ত্রের অংশ। হ্যারল্ড ল্যাটিমার আর উইলসন কেম্প যখন বুঝলো যে ভয় দেখিয়ে অত্যাচার করেও লাভ হচ্ছে না, তখন সমস্ত জিনিসপত্র গুটিয়ে সোফিকে নিয়ে এই বাড়ি থেকে পালিয়ে গেল। বাড়িটা তাদের নিজস্ব ছিল না, ভাড়া নেওয়া হয়েছিল। কিন্তু যাওয়ার আগে রাগের বশে এই হতভাগ্যকে ঘরে বন্দি করে গেল। এমন ব্যবস্থা করলো যাতে মিস্টার মেলাস এবং পল ক্রেটিডাসের মৃত্যুর প্রক্রিয়াটা হয় মন্থর ও যন্ত্রণাদায়ক। একজন তাদের সমস্ত পরিকল্পনা বানচাল করে দেন, আর দ্বিতীয়জন অন্তত তাদের চোখে ছিলেন বিশ্বাসঘাতক। এই ধাক্কা কাটিয়ে উঠতে মিস্টার মেলাসের একটু সময় লেগেছিল। বেকেনহ্যামে সেই অ্যাডভেঞ্চারের মাসখানেক পর একটা খবরের কাগজের কাটিং বুদাপেস্ট থেকে আমাদের কাছে এসে পৌঁছল। কাটিংটা একটা মর্মান্তিক ঘটনার প্রতিবেদন। বুদাপেস্টের রাস্তায় দুজন ইংরেজ এবং তাদের সাথে এক মহিলা ছুরিকাহত হয়েছিলেন। হাঙ্গেরিয়ান পুলিশের অনুমান এতে তিনজনের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হয় এবং রাগের মাথায় এরা পরস্পরকে ছুরি মারেন এবং তার থেকেই তাদের মৃত্যু হয়। আমি খবরটা পড়ে স্তম্ভিত হয়ে গেলাম। হোমসের চিন্তাভাবনা অন্য খাতে চলে। সে আজও ভাবে যে সোফি নামের ওই গ্রিক মেয়েটি শেষ পর্যন্ত নিজের ও তার ভাইয়ের উপর করা সমস্ত অত্যাচার ও অন্যায়ের শোধ নিয়েছিল। হয়তো এই বীভৎস পরিণতি তাদের জন্য তোলা ছিল। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের গল্প দি অ্যাডভেঞ্চার অফ দ্য গ্রিক ইন্টারপ্রেটার। বিভিন্ন চরিত্রে গ্রেগসন, ল্যাটিমার, অগ্নি, শার্লক এবং মাইক্রফট হোমসের ভূমিকায় মীর, মিস্টার মেলাস এবং পোর্টারের ভূমিকায় সুমক, সোফি, অয়ন্তিকা, পল ক্রেটিডাস, রিচার্ড, মহিলা কেয়ারটেকার মোহর। গল্পের কথক ডক্টর ওয়াটসন, বৃদ্ধ এবং পর্ব পরিচালনায় দীপ, অনুবাদ পুষ্পল, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে শুভদীপ সেনগুপ্ত, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি।